আজ রাতে আমার ছেলে নাইম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমি এখনও স্তব্ধ হয়ে বসে আছি, ভাবছি কিভাবে এমন হল। সবকিছু শুরু হয়েছিল গত মাসে। নাইমের বাবা আমাদের ছেড়ে চলে গেছে অন্য এক নারীর সাথে। তারপর থেকে আমরা দুজন একা আছি এই বাড়িতে। আমার বয়স 40, নাইমের 23। সারা জীবন আমি নাইমকে মানুষ করেছি, ওর যত্ন নিয়েছি, ওর সব ইচ্ছা পূরণ করেছি। আজ রাতে নাইম আমার ঘরে এলো হাতে একটা লাল গোলাপ নিয়ে। মা, তোমার জন্য কি? ও ফুলটা আমার দিকে এগিয়ে দিল। আমি ফুলটা নিয়ে হাসলাম। এটা কিসের জন্য রে? নাইম আমার বিছানায় বসল। মা, আজ তোমাকে একটা কথা বলতে চাই। আমি ওর পাশে বসলাম। কি কথা? নাইম আমার চোখের দিকে তাকাল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হেসে উঠলাম। কি যে তুই বলিস? মা, ছেলে কি কখনো বিয়ে করে? কিন্তু নাইমের মুখ দেখে আমি বুঝলাম ও ঠাট্টা করছে না। আমি হাসা বন্ধ করলাম। নাইম, এসব কি বলছিস তুই? নাইম আমার হাত ধরে নিল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। বাবা চলে যাওয়ার পর তুমি একা। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই মা, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম। নাইম, তুই কি বলছিস? আমি তোর মা। এটা কত বড় পাপ। নাইম আমার কাছে এগিয়ে এলো। মা, আমরা এই শহর ছেড়ে যাব। আমরা বিদেশে চলে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি উঠে দাঁড়ালাম। নাইম, তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। এটা কত বড় পাপ। নাইম আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে। তুমি আমাকে যেভাবে দেখো সেটা একজন মায়ের দৃষ্টি নয়। গিয়ে আমি পিছিয়ে গেলাম। নাইমের কথাগুলো আমার কানে বাজতে লাগল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন কথা কিভাবে আমার ছেলে বলতে পারে? আমি ভাবতেই পারছিলাম না। মা, তুমি আমাকে বিয়ে করবে, তাই না? নাইম আবার বলল। আমি চোখ বন্ধ করলাম। মাথার ভিতর সব গুলিয়ে যাচ্ছিল। এমন সময় আমার চোখে পড়ল নাইমের হাতে একটা ছোট্ট ক্যামেরা। আমি অবাক হয়ে দেখলাম ও আমাদের কথোপকথন রেকর্ড করছে। ওর মুখে একটা অদ্ভুত হাসি। নাইম, এটা কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। নাইম হাসল। মা, আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি বুঝতে পারলাম না। পরীক্ষা? কি পরীক্ষা? নাইম ক্যামেরাটা বন্ধ করে পকেটে রাখল। মা, আমি আসলে একটা গবেষণা করছি। আমাদের ইউনিভার্সিটির সাইকোলজি প্রজেক্টের জন্য। আমরা মানুষের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছি। আমি দেখতে চাইছিলাম কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায়। আমি একবার নিঃশ্বাস ফেললাম। তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না? নাইম হেসে উঠল। না মা, অবশ্যই না। আমি কি পাগল? আমি তোমাকে প্রতিক্রিয়া দেখার জন্যই এমন কথা বলেছিলাম। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু সেই সাথে রাগও হল। নাইম, এটা ভালো হয়নি। তুই আমাকে এতটা ভয় দেখালি। আমি তো ভেবেছিলাম তুই সত্যিই পাগল হয়ে গেছিস। নাইম আমার পাশে এসে বসল। সরি মা। আমি জানি এটা ভালো হয়নি। কিন্তু আমার গবেষণার জন্য এটা করা দরকার ছিল। আমি একটু নরম হলাম। ঠিক আছে। তবে এরকম পরীক্ষা আর করবি না। কি হতো যদি আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম? নাইম হাসল। মা, তুমি এত দুর্বল নও। আচ্ছা, তুমি বরং আমার গবেষণার কাজে সাহায্য করো। কিভাবে? আমাদের এখন বের হতে হবে। আমার সাথে চলো। আমার অন্যান্য ক্লাসমেটরাও আছে। আমরা সবাই মিলে একটা জায়গায় যাব। সেখানে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। আমি একটু ভয় পেলাম। কোথায় যাব? আমাদের পুরনো বাড়িতে। আমরা যেখানে আগে থাকতাম সেই গ্রামে। মনে আছে? গ্রামের বাড়িটা এখনও আমাদের আছে, যদিও আমরা সেখানে যাই না। সেখানে আমরা কিছু পরীক্ষা করব। আসবে তো? আমি ভাবতে লাগলাম। আমাদের গ্রামের বাড়িতে বহুদিন যাওয়া হয়নি।
সেই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবা মা সেখানেই থাকতেন। তারা মারা যাওয়ার পর বাড়িটা আমারই হয়েছিল। কিন্তু এই শহরে চলে আসার পর বাড়িটা ফাঁকা পড়ে আছে। নাইমের বাবা প্রায় বলত যে বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু আমি রাজি হইনি। এটা আমার পূর্বপুরুষদের ভিটে। ঠিক আছে, আমি যাব আমি বললাম। দারুণ। আমরা কাল সকালেই রওনা দেব। রাত ৮টার ট্রেন ধরব। পরের দিন সকালে আমরা বাড়ি থেকে বের হলাম। আমি একটু চিন্তিত ছিলাম। নাইম কী ধরনের গবেষণা করছে? ও কেন আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইছে? কিন্তু আমি ভাবলাম, ওর পড়াশোনার জন্য যদি এটা করতে হয় তাহলে করা যাক। অন্তত পুরনো বাড়িটাও দেখা হবে। আমরা ট্রেন ধরলাম। ট্রেনে আমি নাইমকে জিজ্ঞেস করলাম, তোর সাথে আর কারা আসবে? নাইম বলল, আমার 2 ক্লাসমেট, রাহাত আর সজল। তারা সোজা গ্রামে যাবে। আমরা ওদের সাথে সেখানে দেখা করব। ট্রেন যত এগোতে লাগল, আমার মন ততই খারাপ হতে লাগল। এক অদ্ভুত আশঙ্কা আমাকে গ্রাস করতে লাগল। আমার মনে হতে লাগল, নাইম আমাকে সব কথা বলছে না। ওর চোখে আমি এক অদ্ভুত চাহনি দেখছিলাম, যেন ও কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। নাইম, তুই কি আমাকে সব কথা বলছিস? আমি জিজ্ঞেস করলাম। নাইম আমার দিকে তাকাল। হ্যাঁ মা, কেন? কি হয়েছে? কিছু না। আমার মনে হচ্ছে তুই আমাকে কিছু লুকোচ্ছিস গু। নাইম হাসল। মা, তুমি এখনো সেই কথা ভাবছ? আমি তোমাকে বলে দিয়েছি সেটা শুধু একটা পরীক্ষা ছিল। আমি কোনো অসুস্থ মানসিকতার নই। চিন্তা করো না গে। আমি চুপ করে গেলাম। কিন্তু আমার অস্বস্তি কমল না। আমরা দুপুরের পর গ্রামে পৌঁছালাম। স্টেশন থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। আমরা রিকশা নিলাম। আমি পুরনো বাড়ি দেখার জন্য উদ্বিগ্ন হয়ে উঠলাম। কত বছর পর দেখব। রিকশা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিল। আমার চোখে পানি এসে গেল। এই বাড়িতেই আমার শৈশব কেটেছে। আমার বাবা মা এখানেই আমাকে মানুষ করেছেন। এখানেই আমি নাইমের বাবার সাথে প্রথম দেখা করেছিলাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। বাড়িটা পুরনো হয়ে গেছে। দেয়ালে ফাটল ধরেছে। উঠোনে জঙ্গল হয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এমন অবস্থা হয়েছে আমার পূর্বপুরুষদের ভিটের। চলো ভিতরে যাই। নাইম দরজার দিকে এগোল। আমি ওর পিছনে চললাম। দরজায় তালা ঝুলছিল। নাইম পকেট থেকে চাবি বের করল। তোর কাছে চাবি আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আমি জানতাম আমরা আসব এখানে। তাই আগে থেকেই চাবি নিয়ে এসেছি গু। কিন্তু চাবি তো আমার কাছে ছিল। তুই কোথায় পেলি? নাইম একবার আমার দিকে তাকাল। বাবার কাছে ছিল। আমি ওর কাছ থেকে নিয়েছি গু। আমি আর কিছু বললাম না। কিন্তু আমার মনে অস্বস্তি বাড়তে লাগল। নাইম তালা খুলল। আমরা ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরটা অন্ধকার। লোডশেডিং চলছে বোধহয়। নাইম মোবাইলের ফ্ল্যাশ জ্বালল। আমি দেখি বিদ্যুৎ আছে কিনা কি বলে নাইম একটা সুইচ টিপল। বাতি জ্বলে উঠল। দেখো, বিদ্যুৎ আছে। আমি অবাক হলাম। এতদিন পর বিদ্যুৎ আছে কিভাবে? আমি বিদ্যুৎ বিলটা নিয়মিত দিই। আমাদের কাজে লাগবে বলে গি। আমি আরও অবাক হলাম। কেন নাইম বিদ্যুৎ বিল দিচ্ছে? ও কি নিয়মিত এই বাড়িতে আসে? আমাকে না বলে? কিন্তু কেন? আমার কথা বলার আগেই নাইম বলল, মা, তুমি ততক্ষণ উপরের ঘরটায় যাও। আমি রাহাত আর সজলকে ফোন করে দেখি তারা কোথায় গু। আমি উপরে চলে গেলাম। এই ঘরটাই আমার ছিল। এখানেই আমি বড় হয়েছি। ঘরের দিকে তাকিয়ে আমার চোখে পানি এসে গেল। কিন্তু পরক্ষণেই আমি চমকে উঠলাম। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে কেউ নিয়মিত এই ঘর পরিষ্কার করে। বিছানায় তাকিয়ে আমি আরও অবাক হলাম। সেখানে কিছু মহিলাদের পোশাক রাখা আছে। এগুলো কার? আমি ঘর থেকে বের হয়ে আসলাম। নিচে নেমে দেখলাম নাইম কারো সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ, মা এসেছে আমার সাথে। না, এখনো কিছু বলিনি। হ্যাঁ, আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। না, চিন্তা করো না। হ্যাঁ, তারপর আমরা বিদেশে চলে যাব। আমি চমকে উঠলাম। নাইম, কার সাথে কথা বলছিস? কি বলছিস? নাইম চমকে গেল। ফোনটা কেটে দিল। কিছু না মা।
রাহাতের সাথে কথা বলছিলাম গু। কি বলছিলি? বিদেশে যাওয়ার কথা? কি হচ্ছে এসব? নাইম এগিয়ে এলো। কিছু না মা। তুমি কি কিছু খাবে? আমি কিছু খাবার এনেছি গু। উপরের ঘরে মহিলাদের পোশাক কেন? ওই ঘরটা এত পরিষ্কার কেন? কি হচ্ছে এখানে নাইম? তুই কি নিয়মিত এখানে আসিস? নাইমের মুখ পাংশু হয়ে গেল। মা, আমি তোমাকে সব বলবো। কিন্তু আগে তুমি একটু জিরিয়ে নাও। তারপর কথা বলবো। না, আমি এখনই জানতে চাই। নাইম দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে গি। ও টেবিলের উপর থেকে একটা ব্যাগ নিল। ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। আমার দিকে এগিয়ে দিল। এই নাও। আমি কাগজগুলো নিলাম। সেগুলো দেখে আমি চমকে উঠলাম। এগুলো ব্যাংকের কাগজপত্র, জমির দলিল, আর আমার মৃত্যুর পর সম্পত্তির মালিকানার কাগজ। এগুলো কি নাইম? এগুলো কোথায় পেলি? নাইম আমার দিকে তাকাল। ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি। সেই দৃষ্টি দেখে আমার শরীর শিউরে উঠল। মা, তুমি আমাকে ইউনিভার্সিটিতে পাঠাতে চেয়েছিলে। কিন্তু তোমার কাছে টাকা ছিল না। বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। আমার টিউশন ফি, থাকার খরচ সব তুমি একাই বহন করছ। আমি জানি তুমি কত কষ্ট করছ। তাই তাই আমি ভাবলাম, কেন আমরা এই গ্রামের বাড়িটা বিক্রি করে দিই না? এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাব। কিন্তু তুমি রাজি হওনি কখনো গো। তারপর তারপর আমি চিন্তা করলাম, যদি তুমি না থাকো তাহলে এই বাড়ি আমারই হবে। আমি যা খুশি করতে পারব। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই নাইম? হ্যাঁ মা, আমি তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলাম। তোমার মৃত্যুর পর আমি এই বাড়ি বিক্রি করে দিতাম। সেই টাকা দিয়ে বিদেশে চলে যেতাম গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছেলে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আমার পা কাঁপতে লাগল। কিন্তু তারপর আমি ভাবলাম, এতে অনেক ঝামেলা হবে। পুলিশ তদন্ত করবে, আমাকে সন্দেহ করবে। তাই আমি অন্য পরিকল্পনা করলাম গু। কি পরিকল্পনা? আমি মিতাকে বিয়ে করব। মিতা আমার ক্লাসমেট। ও তোমার মতোই দেখতে। বয়সও তোমার মতো, 40 বছর। আমরা তোমাকে এই বাড়িতে আটকে রাখব। আর মিতা তোমার পরিচয় নিয়ে শহরে ফিরে যাবে। সবাই ভাববে তুমিই ফিরে গেছ। আসলে তুমি এখানে আটকা পড়ে থাকবে, আর মিতা তোমার নামে সব সম্পত্তি বিক্রি করে দেবে। তারপর আমরা দুজন বিদেশে চলে যাব। আমি শিউরে উঠলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন করবে? আমি যে ওকে এত ভালোবাসি। আমি যে ওর জন্য সব কিছু করতে পারি। মা, চিন্তা করো না। তোমাকে মারা হবে না। তুমি এখানেই থাকবে। আমি তোমাকে খাবার দেব। কেউ জানবে না তুমি এখানে আছো। আমরা যখন বিদেশে চলে যাব তখন তোমাকে মুক্তি দেব গু। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু নাইম, তুই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলি কেন? সেটা কি তোর পরীক্ষার অংশ ছিল না? নাইম হাসল। হ্যাঁ মা, সেটা একটা ফাঁদ ছিল। আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম। তুমি যদি সেই প্রস্তাবে রাজি হতে, তাহলে আমি তোমাকে এখানে নিয়ে এসে বন্দি করে রাখতাম। আর যদি রাজি না হও, তবুও আমি তোমাকে এখানে নিয়ে আসতাম, যা আমি এখন করেছি। আমি বিস্ফোরিত চোখে নাইমের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু নাইম, আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি। আমি তোকে মানুষ করেছি। তুই কিভাবে আমার সাথে এমন করতে পারিস? নাইম নিষ্ঠুরভাবে হাসল। টাকার জন্য মা, টাকার জন্য। আমি মিতাকে ভালোবাসি। ও আমাকে সুখী করবে। কিন্তু আমাদের টাকার দরকার। এমন সময় বাইরে গাড়ির শব্দ হল। আমি চমকে উঠলাম। ওটা কি? আমি জিজ্ঞেস করলাম। মিতা এসে গেছে কি? নাইম উত্তর দিল। আমার মাথা ঘুরতে লাগল। আমি কি করব? আমি কিভাবে বাঁচব? আমি ভাবতে লাগলাম। নাইমের হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু ও আমার চেয়ে অনেক শক্তিশালী। আমি ওর সাথে লড়াই করতে পারব না। দরজা খুলে গেল। একজন মহিলা ঢুকল। আমি অবাক হয়ে দেখলাম, সে আমার মতোই দেখতে। একই রকম চুল, একই রকম শরীরের গড়ন। দূর থেকে দেখলে মনে হবে ওই আমি। মিতা। নাইম এগিয়ে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব?
আমার চোখে পড়ল দরজার কাছে আর একজন লোক দাঁড়িয়ে আছে। সে দেখতে নাইমের মতোই, কিন্তু সে নাইম নয়। তাহলে কে? মিতা আমার দিকে তাকাল। এই যে আপা, অনেকদিন পর দেখা হলো। আমি বুঝতে পারলাম না। আপা? মিতা আমাকে আপা বলছে কেন? ঘরে ঢোকা লোকটি এগিয়ে এলো। মা, আপনি ঠিক আছেন তো? আমি আরও বিভ্রান্ত হলাম। এই লোকটি আমাকে মা বলছে কেন? ওকে। লোকটি নাইমের দিকে তাকাল। ভাইজা, আপনি মাকে কি বলেছেন? নাইম মিতার দিকে তাকিয়ে হাসল। আমি ওকে সব বলে দিয়েছি। ও এখন সব জানে। লোকটি এবার আমার দিকে ফিরল। মা, আমি রাহাত, নাইম ভাইয়ার ছোট ভাই। আমি আরও বিভ্রান্ত হলাম। রাহাত? নাইমের ভাই? কিন্তু নাইমের তো কোনো ভাই নেই। এবার মিতা এগিয়ে এলো। আপা, আপনি ঠিক আছেন তো? আমি মিতা, আপনার ছোট বোন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার কোনো বোন নেই। আমি একমাত্র সন্তান। আমার বাবা মার আর কোনো সন্তান ছিল না। তাহলে এই মেয়েটি আমাকে বোন বলছে কেন? এসব কি হচ্ছে? তোমরা কারা? কি চাও তোমরা? মিতা আমার হাত ধরল। আপা, আপনি কিছুই মনে করতে পারছেন না? আপনি আমাদের চিনতে পারছেন না? আমি হাত ছাড়িয়ে নিলাম। তোমরা কে? নাইম, এই লোকগুলো কারা? নাইম এবার অন্য একজনের দিকে তাকাল, যিনি এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। ডাক্তার সাহেব, আপনি ভিতরে আসুন। একজন মধ্যবয়সী ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার হাতে একটা ব্যাগ। এই যে নাজনীন। কেমন আছেন? ডাক্তার, আমার নাম জানেন কিভাবে? নাজনীন আপা, আপনি আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই না? মিতা জিজ্ঞেস করল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওষুধ? কি ওষুধ? আমি তো কোনো ওষুধ খাই না। ডাক্তার নাইমের দিকে তাকালেন। কতদিন হয়েছে? 2 সপ্তাহ। নাইম উত্তর দিল। আমি মাকে ওষুধ দিয়েছিলাম, কিন্তু মা খাননি। আমি বুঝতে পারিনি। তারপর গতকাল রাতে মা আমাকে বললেন আমি নাকি তাকে বিয়ে করতে চাই। তখন আমি বুঝলাম মা আবার অসুস্থ হয়ে পড়েছেন। আমি চিৎকার করে উঠলাম। এসব কি বলছিস তুই? আমি অসুস্থ নই। তুই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলি। তুই বলেছিলি তুই আমাকে আটকে রাখবি এই বাড়িতে। ডাক্তার এবার আমার দিকে এগিয়ে এলেন। নাজনীন, আপনার মনে আছে আপনি কে? অবশ্যই। আমি নাজনীন, নাইমের মা। হ্যাঁ, ঠিক আছে। আপনি নাজনীন। কিন্তু আপনি নাইমের মা নন। আপনি নাইমের বড় বোন। আমি ডাক্তারের দিকে অবাক হয়ে তাকালাম। কি বলছেন আপনি? আমি নাইমের মা। আমি ওকে জন্ম দিয়েছি। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, আপনি নাইমের বড় বোন। আপনাদের মা-বাবা 10 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছেন। সেই থেকে আপনি নাইম, রাহাত আর মিতাকে মানুষ করেছেন। আপনি ওদের বড় বোন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এসব কি বলছেন ডাক্তার? আপনার বয়স 40 নয় নাজনীন। আপনার বয়স মাত্র 30। কিন্তু আপনার একটি মানসিক রোগ আছে। আপনি মাঝে মাঝে ভুলে যান আপনি কে। আপনি নিজেকে আপনার মা বলে মনে করেন। আপনি মনে করেন আপনি 40 বছরের একজন মহিলা। আসলে আপনি 30 বছরের একজন তরুণী। আমার মাথা ঘুরতে লাগল। আমি কি স্বপ্ন দেখছি? ডাক্তার চালিয়ে গেলেন। নাইমের বয়স 23 নয়, তার বয়স 18। রাহাতের বয়স 16। আর মিতার বয়স 14। আপনি ওদের বড় বোন। আপনার বয়স 30। আপনাদের মা-বাবা 10 বছর আগে মারা গেছেন। সেই থেকে আপনি ওদের দেখাশোনা করছেন। না, এটা সত্যি নয়। এটা কোনো ষড়যন্ত্র। নাইম আমাকে আটকে রাখতে চায়, তাই এই গল্প বানিয়েছে। নাইম আমার কাছে এলো। আপা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেইনি। তুমি নিজেই আমাকে বললে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি জানতাম তুমি আবার অসুস্থ হয়ে পড়েছ। তাই আমি তোমাকে মিতার সাথে আলাপ করাতে চেয়েছিলাম। মিতা তোমাকে দেখে সবসময় বলে তুমি এক্কেবারে আমাদের মায়ের মতো দেখতে। ডাক্তার ওর ব্যাগ থেকে কিছু ছবি বের করলেন। এই যে নাজনীন, এগুলো দেখুন। আমি ছবিগুলো নিলাম। একটি ছবিতে আমি, নাইম, রাহাত আর মিতা একসাথে আছি।
কিন্তু আমি দেখতে অনেক ছোট। আমি ৩০ বছরের মতো দেখাচ্ছি, ৪০ নয়। অন্য একটি ছবিতে আমার বাবা মা আছেন। তাদের সাথে আমরা ৪ জন। এটা সম্ভব নয়। এগুলো ফটোশপ করা ছবি, আমি চিৎকার করে উঠলাম। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, এগুলো আসল ছবি। আপনার একটি মানসিক রোগ আছে। এটার নাম ডিলিউশনাল ডিসঅর্ডার। আপনি কখনো কখনো বাস্তবতা হারিয়ে ফেলেন। আপনি নিজেকে আপনার মা বলে মনে করেন। আপনি মনে করেন আপনি ওদের মা। কিন্তু আসলে আপনি ওদের বড় বোন। আমি ডাক্তারের দিকে তাকালাম। কি প্রমাণ আছে আপনার কাছে? ডাক্তার আরও কিছু কাগজ বের করলেন। এই যে আপনার জন্ম সার্টিফিকেট। এটাতে আপনার জন্ম তারিখ লেখা আছে। আপনার বয়স ৩০-৪০ নয়। আমি সার্টিফিকেটটি দেখলাম। সেখানে আমার নাম আছে। আমার জন্ম তারিখ আছে। সেটা অনুযায়ী আমার বয়স সত্যিই ৩০। আমি আর একটু দম নিলাম। কিন্তু আমি মনে করি আমি নাইমের মা। আমি ওকে জন্ম দিয়েছি। ডাক্তার মাথা নাড়লেন। না নাজনীন, আপনি নাইমের বড় বোন। আপনার বয়স ৩০, নাইমের বয়স ১৮। আপনি ১২ বছরের সময় নাইমের জন্ম দিতে পারেন না, তাই না? আমি চুপ করে গেলাম। আমার ১২ বছর বয়সে সন্তান হওয়া অসম্ভব। আপনার মা বাবা একটি দুর্ঘটনায় মারা গেছেন ১০ বছর আগে। তখন আপনার বয়স ছিল ২০। আপনি আপনার ভাইবোনদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলেন। সেই থেকে আপনি ওদের মায়ের মতো দেখাশোনা করছেন। আর মাঝে মাঝে আপনি মনে করেন আপনিই ওদের মা। নাইম এগিয়ে এলো। আপা, আমরা তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আবার ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছ। আমরা জানতাম এরকম কিছু হবে। তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে আমরা সবাই মিলে থাকব কিছুদিন। তারপর তোমার ডাক্তারের ক্লিনিকে যাব। সেখানে ডাক্তার তোমাকে আবার সুস্থ করে তুলবেন। ঠিক আছে? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমি এখনও বিভ্রান্ত। আমি কি সত্যিই নাইমের বড় বোন? আমি কি সত্যিই মানসিক রোগী? আমি ডাক্তারের দিকে তাকালাম। আপনি আমাকে সুস্থ করতে পারবেন? ডাক্তার হাসলেন। অবশ্যই নাজনীন। আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। আপনি আবার আপনার আসল পরিচয় ফিরে পাবেন। আপনি আবার মনে করবেন আপনি নাইম, রাহাত আর মিতার বড় বোন। আপনি আবার সবকিছু মনে করতে পারবেন। আমি চোখ বন্ধ করলাম। আমার মাথা এখনো ঘুরছে। আমি কোনো সত্যটা বিশ্বাস করব? আমি কি সত্যিই নাইমের মা? নাকি আমি ওর বড় বোন? মিতা এসে আমাকে জড়িয়ে ধরল। আপা, আমরা তোমাকে ভালোবাসি। আমরা তোমাকে সুস্থ করে তুলব। তুমি আবার আমাদের সেই আপা হয়ে উঠবে, যে আমাদের দেখাশোনা করে, যে আমাদের সাহস দেয়, যে আমাদের প্রতিপালন করে। কি? আমি মিতাকে জড়িয়ে ধরলাম। আস্তে আস্তে আমার চোখে পানি এলো।